আমার নাম সাথী। আমি বর্তমানে এই বাড়িতে বউ হয়ে এসেছি। আজকে প্রায় ২ বছর হয়েছে। কিন্তু আমার স্বামী একজন প্রবাসী মানুষ হওয়ার কারণে আমি স্বামীর সুখ ভালোবাসা তেমন একটা বেশি পাই নাই। কেননা আমি এই বাড়িতে বিয়ে করার আসার পর শুধুমাত্র ৬ মাস আমি আমার স্বামীর সঙ্গে ছিলাম। এই ৬ মাস আমার স্বামী আমাকে অনেক বেশি আদর দিয়েছে, ভালোবাসা দিয়েছে। আমাকে আমার স্বামীর নাম ছিল সোহান। পেটের দায়ে মানুষকে অনেক জায়গায় অনেক সময় কাজে যেতে হয়। আমার স্বামীও একজন প্রবাসী মানুষ, তিনি চলে গেছে। এদিকে আমার শ্বশুরবাড়িতে তেমন কোনো মানুষ থাকে না, সবাই আলাদা আলাদা থাকে। আমার শ্বশুরবাড়িতে শুধুমাত্র আমার শ্বশুরই আছেন, আমার শাশুড়ি নেই। শাশুড়ি নাকি অনেক ছোটবেলায় মারা গিয়েছিল। তবে আমার শ্বশুর ছিল একজন স্কুল শিক্ষক। তিনি মূলত একজন প্রাইমারি স্কুল শিক্ষক ছিলেন। তবে এখন তিনি আর পড়াশোনা করান না। এখন তার চাকরির বয়স পেরিয়ে গেছে। তিনি এখন রিটায়ার্ড কর্মকর্তা। তবে উনি প্রতি বছরই আসলে ওই সরকারি অনুদানের কিছু টাকা পান, তারপর হচ্ছে রেশনের অনেক মালামাল পান। যাই হোক, এদিকে আমার স্বামী প্রবাস থেকে মোটামুটি টাকা আমাদের জন্য পাঠায়, সেও কিছু টাকা রাখে। এভাবেই আমাদের সংসারটা চলে যাচ্ছিল। কিন্তু আমার শ্বশুর, সে আসলে একজন শিক্ষক হলেও সে কিন্তু প্রচুর পরিমাণে নিজের ফিটনেস, ডায়েট এগুলো সে কন্ট্রোল করে এবং সে প্রতিদিন সকাল ঘুম থেকে ৫টার সময় ওঠে। উঠে ফজরের নামাজ পড়ে, তারপর সে হাঁটাহাঁটি করে, দৌড়াদৌড়ি করে। মানে শরীর নিয়ে সে প্রচুর চিন্তিত। সে বডি ফিটনেস, শরীর নিয়ে খুবই খুবই চিন্তিত। এরকম মানুষ কিন্তু খুব কম আমি দেখেছি। তো আমি তাকে মাঝে মধ্যেই বলি, কারণ আমি তার পুত্রবধূ। এই এত বড় বাড়ি আমাদের, ওপরে যদিও টিন, রঙিন টিন, তারপর হচ্ছে দালান, কোঠাঘরা মাদেলা আমাদের বাড়িতে। প্রায় দুটো বড় বড় রুম রয়েছে, বেডরুম, যেটা মাস্টার বেডরুম, আর সামনে দুটো ফটিক রুম রয়েছে, ছোট রুম যেগুলাকে বলে আর কি। মেহমান তেহমান আসলে আমরা ওইখানে থাকতে দেই। কিন্তু আমাদের আত্মীয়স্বজন, আমাদের গোষ্ঠী আশেপাশে কেউ থাকে না, সবাই দূর দূরান্তে থাকে। এদিকে ঘরে শ্বশুর আর আমি সারাক্ষণ থাকি, কিন্তু শ্বশুর আমাকে অনেকটা লজ্জা পায়। অনেক সময় আমাকে অনেক কিছু বলতে গিয়েও বলতে পারে না। এদিকে আমিও আমার অনেক কথা শ্বশুরের কাছে বলতে পারি না। আমার শাশুড়ি মাও নেই। আমার অনেকটা অস্বস্তি ফিল হয়। আমি প্রায় সময় অনেক কিছু বলতে চাই, কিন্তু শ্বশুরমশাইকে বলতে পারি না। আর দেখলাম তিনিও আমাকে একটু একটু লজ্জা পান। আমাকেও তার অনেক কথা বলা হয় না। আমি প্রায় সময় শ্বশুরকে বলি, বাবা, আপনার মামার মনে হয় একটা বিয়ে করা উচিত। আপনি সারাদিন বাসার ভেতরে একা একা পড়ে থাকেন, তাছাড়া আমিও সারাদিন একা একা। আমারও ভালো লাগে না, সময় কাটে না। আর তাছাড়া বাবা, আমার তো অনেক কাজ করতে হয়। আপনি যদি একটা বিয়ে করেন, তাহলে আপনার সেবা যত্ন করার জন্য হলেও এ বাড়িতে একটা লোক আসবে। আর সেই সঙ্গে আমিও একজন গল্প করার মানুষ পাই। তখনই আমার শ্বশুর আব্বা আমাকে বলেন, বৌমা, তুমি এটা কি বলতেছ? এই বয়সে আমাকে কে মেয়ে দিবে? আর তাছাড়া আমার ছেলেকেই তো আমি এখন বিয়ে করিয়েছি। এই সবেমাত্র তুমি আসলে আমার বাড়িতে, এখন এই কথা শুনে আমাকে কি কেউ বিয়ে করতে চাইবে? হ্যাঁ? তখন আমি শ্বশুরকে বললাম, বাবা, আপনার যেমন স্ত্রী নেই, মারা গেছে, আপনি একা একা আছেন, আপনার মতো এরকম সমাজে অনেক নারী আছে যাদের ওই স্বামী নেই। তো অনেক নারী আছে বিয়ে করার জন্য, তারাও প্রস্তুত, কিন্তু তারা আসলে বর খুঁজে পাচ্ছে না। দেখেন বাবা, আপনি যদি রাজি থাকেন বা আপনার যদি ইচ্ছে থাকে বিয়ে করার জন্য, পাত্র খুঁজলে উকিলের কাছে বা ঘটকের কাছে বললে সে কিন্তু আমাদেরকে ম্যানেজ করে দিবে। আমার শ্বশুর আব্বা তখন বলতেছে, তাহাই নাকি এত সহজ? ঠিক আছে, দেখো, তবে আমার ছেলে যদি সেই শর্তে আবার কোনো কিছু বলে, এটা নিয়ে আবার চিন্তিত হয়। এখন ছেলেকে বিয়ে দিলাম, এখন আবার আমি বিয়ে করব, এই বয়সে এসে কেমন লাগে না? তাছাড়া একটা লজ্জার শরম অপেক্ষা বিষয় আছে, আমি শিক্ষক মানুষ। তখন আমি শ্বশুর আব্বাকে বললাম, আব্বা, আপনি বিয়ে করতেছেন, আপনি কোনো ডাকাতি কিংবা চুরি করতেছেন না। আর শোনেন, বিয়ে করা হচ্ছে ভালো কাজ। এই কাজ করলে অনেক নেক পাওয়া যায়। আপনি তো আর চুরি করতেছেন না যে আপনাকে দেখে মানুষ হাসবে বা অনেকে অনেক কথা বলবে। আপনি বিয়ে করতেছেন। বিয়ে করা খুবই ভালো কাজ। তখন শ্বশুরাব্বা বুঝল। তখন আমি একটি ঘটক দেখলাম। ঘটকে প্রায় ১০,০০০ টাকা বকশিশ দিয়ে বললাম, ভাই,
আমার শ্বশুরের জন্য একজন মেয়ে লাগবে, যে কোনো মেয়ে হলেই হবে, তবে মেয়ের চরিত্র ভালো হতে হবে, গরিব হলেও কোনো সমস্যা নেই। আমি তার পুত্রবধূ হয়েই আমি যেন তার উকিলাতি করতে শুরু করে দিলাম। তখন একজন মেয়ে আমরা পেয়ে গেলাম। মেয়ে বললে ভুল হবে, অবশ্য তিনি মহিলা, ওনার বয়স প্রায় ৩৫ বছর। তবে ওনার একটা মেয়ে আছে, মেয়ের বয়স প্রায় ১৮ বছর। ওনার অনেক আগেই বিয়ে হয়েছিল, কিন্তু ওনার স্বামী বিদেশে চলে গিয়ে আর কখনো দেশে ফিরে আসেননি। শোনা যাচ্ছে ওনার স্বামী নাকি বিদেশেই সেটেলড হয়ে গেছে। তবে ওনার ডিভোর্স হয়ে গেছে, এরপর উনি আর ওইরকম পাত্রও পাননি আর বিয়ে শাদিও করেনি। আর ওনার পরিবারের অবস্থাও খুব একটা বেশি ভালো না। ওনার আসলে স্বামীর বাড়িতে থাকেন না, উনি বর্তমানে ওনার বাবার বাড়িতে থাকে ওনার মেয়েকে নিয়ে। তো ওনার মেয়েকেও বিয়ে দিতে হবে, ওনাদের কাছে কেমন টাকা পয়সাও নেই। তো এই কথাটা শুনে আমার তো খুব ভালো লাগলো। যাই হোক, বাবা শ্বশুরমশাই তো আমার সঙ্গে খুব লজ্জা পায়, আমাকে অনেক কিছু বলতে পারেন না। তো ওনাকে যদি বিয়ে দেই শাশুড়ির কাছে, উনিও ওনার অনেক কথাই বলতে পারবে। আমি আমার হাজব্যান্ড সোহানকে ফোন করলাম যে, তোমার বাবাকে তো বিয়ে দিচ্ছি, আসলে তোমার কোনো সমস্যা আসে কিনা? তোমার বাবা তো তোমাকে খুব সম্মান করে, সে তোমার মতামত চাইল। তখন সোহান, আমার স্বামী, আমাকে বলতেছিল, আরে না না, আমার এতে কিসে মন খারাপের কথা শুনো। আমার বাবা ছোটবেলা থেকেই অনেক কষ্ট করেছে, মাকে হারিয়ে সে আমার কথা চিন্তা করে আর কোনো বিয়ে করে নাই। তুমি একটা ভালো পাত্রী দেখে আমার আরেকটা মা নিয়ে এসো। দেখো, আমার এতে কোনো আপত্তি নেই, যদি মানুষটা না ভালো হয়। যদি টাকা পয়সা লাগে আমাকে বলো, আমি আরও বেশি বেশি করে টাকা দিব। আমার স্বামী তো আরও খুশি। তখন আমিও বিয়ের সব প্ল্যান করলাম। তখন আমি দুই পক্ষে সম্মতি নিয়েই আমি আমার শ্বশুর এবং শাশুড়িমাকে বললাম, দেখেন, আমরা এই বয়সে কোনো অনুষ্ঠান করতে পারবো না, কারণ এই বয়সে বিয়ে করলেই সমাজের মানুষ অনেকেই অনেক কথা বলবে। তবে বিয়ে একটি ভালো কাজ, কারণ আপনারা কোনো গুনাহ বা কোনো পাপ কাজ করতেছেন না, এটা খুবই ভালো কাজ। আমরা ডিরেক্ট কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলব। তখন তারা সবাই খুশি হলো যে আমরা কাজী অফিসে বিয়ে করব। তারপর বিয়ের পর আমি নিজ হাতেই বাসর ঘর আমার শ্বশুরের জন্য সাজালাম। তবে আমার শ্বশুরের রুম ছিল আমার পাশেই। তাদের ঘরে কী আওয়াজ হতো, কী শব্দ হতো, কী কথা হতো, আমার ঘর থেকে সবকিছু শোনা যেত। তবে বিয়ের আগে আরও একটা শত্রু ছিল। সেই শত্রুটা হচ্ছে, ওনার যেহেতু একটা অবিবাহিতা একটা মেয়ে আছে, অবিবাহিত, সেই মেয়েটা আমাদের সঙ্গে আমাদের বাড়িতেই থাকবে এবং এই মেয়েকে বিয়ে যাওয়ার সমস্ত দায়িত্ব সবকিছুই আমাদেরই। যাই হোক, আমি একটা ননদ পেলাম। তো বন্ধুরা, বাসর রাতে আমার শ্বশুরে ঢুকে পড়ল, শাশুড়িকে নিয়ে বেশ মজা মাস্তিতেই করল। আর এদিকে ননদ আমার ঘরে থাকা শুরু করল। কিন্তু আমার স্বামী একজন প্রবাসী মানুষ, আমি একা একা থাকি। কিন্তু একা একা থাকলে কি হচ্ছে, আমাকে সারা রাত সজাগ থাকতে হয়। বুঝেনি তো, বিদেশে আমার স্বামী থাকে, বেচারা কত কষ্টে থাকে। তাকে রাত ১০টা থেকে প্রায় ২টা-৩টা পর্যন্ত ভিডিও কলে অনেক কিছুই দেখাতে হয়। এখন আমি তো আর আমার ননদের সামনে এগুলো আর দেখাতে পারি না, তাই না? আমারও তো একটা লজ্জা হয়। তার ভাই আর এগুলো দেখবে। যাই হোক, আমি ভাবলাম সে তো আর তার আপন বোন না, দেখলেই বা কি। তখন আমি বললাম, ননদিনী, তুমি একটা কাজ করো। আসলে তোমার ভাইয়া বিদেশে থাকে তো, তো বুঝোই তো, তোমার ভাইয়া বিদেশ থেকে অনেক সময় অনেক কিছু দেখতে চায়। তো তুমি যদি কালকে থেকে ওই পাশের রুমটা পরিষ্কার করে ওই রুমে থাকতে, তাহলে আমার জন্য আর তোমার জন্য বেশ ভালো হয়। এই দেখো না, তোমার ভাইয়া দেখতে চাচ্ছে। ওইদিন আমার স্বামী বিদেশ থেকে কল দিয়েছে। বলতেছে, কি ব্যাপার? আজকে তো বাবা আর মায়ের বাসর রাত, তাই না? তখন আমি বললাম, হ্যাঁ। তো সে আমাকে বলতেছে, তাহলে আজকে তুমি আমাকে একটু দেখাও না জান। আমি বললাম, এই পারে না, এখানে তোমার ওই সৎ বোন রয়েছে, বুঝছো? ও সব দেখে ফেলবে। তারপর আমি ওকে বললাম, ননদিনী, তুমি ওদিকে ফিকে দিয়ে ঘুমিয়ে পড়ো। তারপর বন্ধুরা, আমি আমার স্বামীকে অনেক কিছুই দেখালাম। আসলে সে বিদেশে থাকে, সারাদিন অনেক কাজ করে, রাতে একটু ফ্রি হয়ে আমাকে ভিডিও কল দেয় এবং ভিডিও কলে আসলে তার স্ত্রীকে একটু দেখতে চায়। বুঝেন তো, একটু দেখি সুখ নিতে চায় আর কি। তো সে হাত দিয়ে ওইটা সুখ নিচ্ছিল, আমি ওদিকে সুখ নিচ্ছিলাম। হঠাৎ করে দেখি ননদিনী না ঘুমিয়ে সবকিছু দেখে ফেলল। তারপর আমিও ঘুমিয়ে পড়লাম। ঘুমানোর পর আমি সকালবেলা শ্বশুর আর শাশুড়িকে বললাম, কি বাবা, ফুলশয্যার রাত আপনার ভালো কেটেছে তো? তখন শ্বশুরের মনটা দেখলাম একটু খারাপ। আমি বুঝলাম না কি হলো। যাই হোক, এইভাবে প্রায় ১ মাস কেটে গেল। ১ মাস কেটে যাওয়ার পর হঠাৎ করে আমি দেখলাম শাশুড়ি তার ব্যাগ গুছাচ্ছে। আমি ভাবলাম কি হলো আবার? আমি শাশুড়িকে বললাম, শাশুড়ি মা, কি হলো? আপনি ব্যাগ গুছাচ্ছেন কেন? কোথাও যাবেন নাকি? শাশুড়ি তখন আমাকে বলল, হ্যাঁ বৌমা,
আমি একটু বাপের বাড়িতে যাচ্ছি। আসলে আমার মেজ ভাই খুব অসুস্থ, বুঝছো? সেইখানে যেতে হবে আমাকে। তাছাড়া এই যে তোমাদের কাছে আমার মেয়ে শাপলাকে রেখে গেলাম, তুমি একটু ওর খেয়াল রেখো, ঠিক আছে? আর তোমার শ্বশুরমশাইকেও একটু খেয়াল রেখো। আর যদিও শাপলাকে আমি বলে গেছি সে যেন তোমার শ্বশুরের সব খেয়াল রাখে, তারপরও তুমি একটু খেয়াল রেখো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমার শ্বশুর তার বউকে এগিয়ে দিয়ে আসলো। তারপর বন্ধুরা, আমার তো প্রতি রাতের মতো আমি একটু লেট করে ঘুমাই। আমি খেয়াল করলাম ওই দিন রাতে শ্বশুরমশাই ঘর থেকে এক অদ্ভুত রকমের শব্দ আসতেছে। এই একটা মাস যে আমার শাশুড়ি ছিল, তাদের ঘরে শব্দ হয়েছে, কিন্তু এত শব্দ হয়নি। শাশুড়ি মনে হয় একটু পাকা বলে এত শব্দ হয়নি, কিন্তু আজকে হঠাৎ করে আমার কানে বাজতেছে ওই যে শাশুড়ির যে মেয়েটা শাপলা, ওর কণ্ঠশব্দ আসতেছে, বাঁচাও মরে গেলাম, আর পারছি না। এক অদ্ভুত রকমের আওয়াজ আসতেছে শ্বশুরের রুম থেকে। আমি তাড়াতাড়ি ভিডিও কলটা কেটে আমি শাপার রুমে গেলাম। গিয়ে ওকে দরজায় নক করলাম। দেখলাম রুমের ভেতর থেকে কোনো সারা শব্দ নেই। রুমের ফ্যানও বন্ধ একেবারে, কোনো শব্দ নেই। আমি তাড়াতাড়ি আবার শ্বশুরের রুমের দরজার সামনে গেলাম। গিয়ে দেখলাম ওমা, শ্বশুরের রুমের সামনে থেকেই তো শব্দগুলো আসতেছে। বাইরে বাই, শব্দর জ্বালায় আর দেখা যাচ্ছে না। মনে হচ্ছে আমি কোনো রং সাইটে ঢুকে ফেলেছি। না, বাঁচাও, মরে গেলাম, আর পারতেছি না, আসতে দাও। কি সমস্ত শব্দ আসতেছে! আমি শ্বশুরের দরজায় জোরে জোরে নক করলাম হাত দিয়ে। দেখলাম রুম থেকে কোনো সারা শব্দ আসতেছে না। তারা মনে হয় পৃথিবীর এক অন্য স্বর্গরাজ্য আশ করতেছে। আমি আরও জোরে নক করতে শুরু করলাম। বাবা, কি হয়েছে রেশমাকে? এই সাপ্পা, কি কোনো কিছু হয়েছে? আপনি ওকে মারছেন কেন? বাবাও ভেতর থেকে কোনো শব্দ বলল না। দেখলাম আমার শ্বশুর আব্বা সুখের এক শব্দ করতেছে। ওদিকে রেশমা চিৎকার করে কান্না করতেছে। আমি বুঝতেছি না, আসলে তাদের রুম থেকে এরকম অদ্ভুত শব্দ আগে তো আসেনি। এই একটা মাস আমার শাশুড়ি মা ছিল, কই তখন তো শব্দ হয়েছে, আওয়াজ হয়েছে, কিন্তু এত আওয়াজ হয়ে নাই। আজকে এমন কি হলো? আমি ভাবলাম না, আমার ফলো করতে হবে। এইদিকে শাপলাসে তার রুমে নেই। শ্বশুরের রুম থেকে এরকম অদ্ভুত শব্দ আসতেছে, আমি যেন কিছুই বুঝতেছি না। আমার স্বামী এইদিকে ভিডিও কল দিচ্ছে এই মুতে। আমি তাকে বললাম, ওগো আজকে আমি একটু বিজি, আমাকে একটা অপারেশনে আছি আমি তোমাকে কালকে কল দিচ্ছি। এই কথা বলে আমি তার কলটা কেটে দিলাম। দিয়ে আমি ভাবলাম না, আজকে আর আমি ঘুমাবো না। শ্বশুরের রুম থেকে শাপলা সকালে বের হয় কিনা আমি দেখব। কি হয়েছে? আমিও দরজায় দাঁড়িয়ে রইলাম। সকাল যখন ভোর 6টা হলো, হঠাৎ করে দেখলাম শাপলা, তার কাপড় চোপড় অবস্থা খুব একটা বেশি ভালো না। তিনি সামনে তার কাপড় চোপড় রেখে সে ওয়াশরুমের দিকে চলে গেল। শাপলা সকাল সকাল ওয়াশরুমে গিয়ে সে গোসল করতেছে। এদিকে শ্বশুরমশাইও অদ্ভুত রকমের আজকে গুণ দিচ্ছে। শাপলা কাছে গেলাম, গিয়ে আমি বাথরুমে নক করলাম। সে বলল, ভাবি, আমি গোসল করতেছি, আমি গোসল করেই আসতেছি। সে গোসল করে আসার মাত্রই আমি তাকে বললাম, শাপলা, তুমি সারা রাত কোথায় ছিলে? কই, তুমি তো তোমার রুমে ছিলে না? আর এখন তুমি শ্বশুরের রুম থেকে বের হলে কেন? আর এখন তুমি গোসলই বা কেন করতেছ? কই, এই একটা মাস তো তোমাকে দেখলাম না গোসল করতে। তখন শাপলা আমাকে বলতেছে, আরে ভাবি, তুমিও যে কি বলো না। আরে বাবারকে সকালবেলা দেখি বাবার শরীরটা বেশ খারাপ ছিল, এই জন্য আমি গিয়ে তার হাত পাটা একটু টিপে দিয়ে আসলাম। আর আমার একটু শরীরটা খারাপ লাগতেছে, তাই ভাবলাম একটু গোসল করে আসি। ভাবি, তুমিও না কি যে মনে করো। এ কথা বলেই আমার ননদিনী শাপলা সে চলে গেল। আমি কিছুই বুঝলাম না। গতকাল কি আমার শাশুড়ি তার ভাইয়ের অসুস্থতার কথা বলে সে বাড়ি থেকে চলে গেল, আর আজকে রাতেই শ্বশুর আর শাপলা, তারা বাপ এবং মেয়ে একসঙ্গে একই রুমে সারা রাত এক অদ্ভুত রকমের চিৎকার করল, আওয়াজ করল। তাদের চিৎকারের শব্দে আমি আর যেন কোনোভাবেই টিকতে পারলাম না। তারা সব কি বলতেছে? যাই হোক, আমাকে তাদের উপর কড়া নজর রাখতে হবে। কি হচ্ছে রাতা কি? যদিও শ্বশুরের আসল নিজের মেয়ে না শাপলা, সে তার অন্য মেয়ে, সৎ মেয়ে। যাই হোক, আমি কিছুক্ষণ পর ঘুম থেকে আবার উঠলাম। উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আমি সবার জন্য নাস্তা বানালাম। তারপর শ্বশুরের রুমে গেলাম। গিয়ে শ্বশুরকে বললাম, বাবা, আপনি কি শরীর খারাপ নাকি? শ্বশুর বলল, কই না তো বৌমা। আমি বললাম, সকালবেলা দেখলাম শাপলা কি আপনার রুম থেকে বের হয়ে যেতে, আবার এত সকালবেলা শাপলা গোসল করতেছে। ওকে জিজ্ঞাসা করলাম, ও বলতেছে আপনার শরীরটা নাকি অসুস্থ। তখন শ্বশুর আমার কাছে ধরা খেয়ে গেল, বলতেছে ওই একটু আর কি, শাপলা আমার খেদমত করে এই আর কি। আমি মনে মনে ভাবলাম, বেটা বুড়ো, তোকে তো আমি এতদিন ভালো ভেবেছিলাম, হ্যাঁ,
আমার শ্বশুর বলে তোকে আমি অনেক সম্মান দিয়েছিলাম, তুই বুঝি এরকম একটা কচি মেয়েকে ছালি না শেষ পর্যন্ত? হ্যাঁ, যাক, এতদিন আমার সঙ্গে তুমি লজ্জা কথাই বলতে, আর সেই জায়গায় তুমি বিয়ে করেছো সেই মেয়েকেই, তুমি তোমার কচি একটা মেয়েকে এইভাবে তুমি সারা রাত বাপলে বাপ মেয়েটাকে মনে হয় মেরে ফেলবে, এরকম অবস্থা ছিল। যাই হোক, বাবাও যেহেতু আমার কাছে কোনো কিছু স্বীকার করতে চাইতেছে না, আমি আর তাদের কাছে জোর করলাম না, আমিও চলে গেলাম। কিন্তু আমি দেখলাম সারাটা দিন শাপলার বাবা তারা বারবার রুমের দরজা বন্ধ করে দিচ্ছে। দরজা বন্ধ করে দিয়ে তারা এমন কি আচরণ করতেছে, আমি যেন তাদের মতিগতি কোনো কিছুই বুঝতেছিলাম না। এদিকে আজকে রাতেও দেখলাম বাবা শাপলা তারা একই রুমে সেই অদ্ভুত রকমের চিৎকার করতেছে। আমি বুঝলাম না তাদের কি হচ্ছে। আসলে আমি তাদেরকে হাতে নাতে ধরেও যেন ধরতে পারতেছি না এক প্রকার। আমার কাছে খুব রাগ হলো। আমি ভাবলাম যা, তাদের যা খুশি তাই করুক গে, আমার তাতে কি। হ্যাঁ, আমি তাদেরকে বিয়ে দিয়েছি, আর আমার শাশুড়ি যদি তার মেয়েকে আমার শ্বশুরের কাছে রেখে যায় খেদমত করার জন্য, আর শ্বশুর যদি তার খেদমত করে, আর এতে যদি শাপলার কোনো দ্বিমত না থাকে, আমার আর কি, আমার আর কিছু করার নেই। আমি বাড়ির বউ আছি, পুত্রবধূ, আমি পুত্রবধূর মতোই থাকি, আমি আর তাদের কাজে কোনোভাবেই নাক গলালাম না। এদিকে এরকম অবস্থা দেখতে দেখতে প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। আমি শ্বশুর আব্বাকে গিয়ে বললাম, বাবা, শাশুড়ি মা গেল আজকে প্রায় 1 সপ্তাহ হয়ে গেল, এই পর্যন্ত তিনি একটা কলও দিলেন না। তিনি কেমন আছেন, কি করতেছেন, বা কবে আসবেন? বাবা, আপনার মনে হয় শাশুড়িকে এবার গিয়ে নিয়ে আসা উচিত। শ্বশুর আব্বা আমাকে বলতেছে, হারে, তোমার শাশুড়ি তার নিজের বাপের বাড়িতে গিয়েছে, তার ভাই অসুস্থ, থাকুক বা একটা দিন সেখানে, কয়েকটা দিন থেকে তারপরে আসুক, ধীরে ধীরে আসুক। তাছাড়া শাপলা তো আছেই, সে তো আমার খেদমত করতেছে, সে তো আমার দেখাশোনা করতেছে। শাপলা তো আর আমার দেখাশোনা কোনো কমতি রাখতেছে না। বৌমা, তুমি কোনো টেনশন করো না, তোমার কোনো কিছু লাগে তুমি শাপলার কাছে বলতে ভালো। বিষয়টা শ্বশুরাব্বা আমার কাছে এমনভাবে বলল, মনে হচ্ছে শাপলা তার মেয়ে না, শাপলা তার বিয়ে করা বউ। হ্যাঁ, সারাক্ষণ দিনরাত 24 ঘন্টা শাপলাকে তার কাছে রাখে, এবং দিনের বেলায় সে দরজা বন্ধ করে দেয়, রাতের বেলা সারা রাত শাপলা তার কাছেই থাকে। আমি বাবাকে বললাম, বাবা, ইদানিং দেখতেছি শাপলা রাতে তার রুমে থাকে না, সে আপনার রুমে থাকে। বাবা, এটা কিন্তু ঠিক হচ্ছে না, শাপলা আজকে থেকে আমার কাছে থাকবে। আমি বললাম, তখন শাপলা বলতেছে, ভাবি, এটা আপনি কি বলেন? দেখেন, ভাইয়া বিদেশে থাকে, সে আপনাকে রাতে সারা রাত কল দেয়। ভাবি, আমি আপনার কাছে থাকলে ভাইয়া ভিডিও কল দিতে লজ্জা পায়, আমি বরং একটা কাজ করি, বাবার কাছেই থাকি। তাছাড়া মাও তো চলে গেছে বাড়িতে, বাবার একটু অসুস্থ, বাবার কখন কি লাগবে না লাগবে ওষুধ খেতে চায়, রাতে বাবার অনেক ব্যাক পেইন হয়, মাথা ব্যথা করে, বাবাকে তেল মালিশ করে দিতে হয়, একটু দেখাশোনা করতে হয়। ভাবি, আমি বরং ওই রুমে না থেকে আমি বাবার কাছেই থাকি, বাবার কাছে থাকলে মা যেহেতু নেই, আমি বাবার সেবা যত্ন করি। ওরে বাবা, হে যেন মায়ের থেকে মাসির দরদ বেশি। আমি শাপলাকে চাইলাম আমার কাছে রাখতে, যে কচি মেয়েটাকে আমার বুড়ো শ্বশুর মেরেই ফেলবে, ওদিকে সে কচি মেয়ে শাপলাই বলতেছে সে নাকি বাবার কাছেই থাকবে। আমি আর এখানে কি বলবো, আমার তো আর এখানে কোনো কিছু বলার মুখে রইল না। তখন আমি শাপলাকে আর শ্বশুরকে বললাম, ঠিক আছে, তোমরা যেহেতু নিজেরাই নিজে বাস খেতে চাচ্ছ, আমার আর কি করার। আমি এই কথা বলে সেখান থেকে চলে আসলাম। ওই দিন যাতে আবারও তাদের রুম থেকে অদ্ভুত রকমের শব্দ আসতেছে, আমার রুম থেকে সেটা স্পষ্ট শোনা যাচ্ছে। মরে গেলাম বাঁচাও, প্রতি রাতেই এরকম শব্দ আসে। তাছাড়া আমার শ্বশুর বন্ধুরা, সে আসলে প্রচুর পরিমাণে ব্যায়াম করে, তো ডায়েট করে, জিম করে। সে একজন প্রাইমারি স্কুল শিক্ষক, শিক্ষক হলে কি হবে, সে প্রতিদিন সকালে দুধ পান করে, আবার রাতেও গরুর দুধ খায়, তাছাড়া কাঁচা শাকসবজিও খায়। তার প্রচুর পরিমাণে শক্তি। এই বুড়ো বাইবাটা এই কুচি মেয়েটাকে ধরলে এই মেয়েটা তো বাঁচার আর কোনো চান্সই নেই, এই মেয়েটা তো নির্ঘাত মরে যাবে ভাই, নির্ঘাত মরে যাবে। যাই হোক, তখন আমি ভাবলাম যে আমার স্বামী আমাকে ভিডিও কল দিছে, সে আজকে অনেক কিছুই দেখতে চাচ্ছে। আমি তাকে ভাবলাম আমার শ্বশুরের বিষয়টা তার কাছে আমি খোলাখুলি করে বলবো। আমি তাকে বললাম, ওগো, আমি তো তোমার বাবাকে বিয়ে দিয়েছিলাম ভালোর জন্য, কিন্তু এখন মনে হচ্ছে আমি খারাপ ভুল কাজ করে ফেলেছি। শোনো, তোমার মা আজকে প্রায় 10 দিনের মতো সে তার বাপের বাড়িতে গেছে, এদিকে তার মেয়েটাকে রেখে গেছে, কিন্তু তোমার বাবা সেবা যত্ন করার জন্য তার মেয়েকে রেখে গেছে, কিন্তু তোমার বাবা দিনের বেলা দরজা বন্ধ করে রাখি, রাতের বাবা, আমি তার ছেলের কাছে ভালোর জন্য বিচার দিলাম, এদিকে ছেলে দেখতেছি বাবার প্রেমে পুরো হাবুডাবু খাচ্ছে, সে তার বাবার পক্ষ নিয়েছে। আমার আর এখানে কি বলার, আমার আর এখানে কিছু বলার রইল না। তো এই রকম করতে করতে প্রায় 6 মাস হয়ে গেল। 6 মাসেও আমার শাশুড়ি আসলো না। হঠাৎ করেই শুনতে পেলাম আমার শাশুড়ি নাকি মারা গেল। তার নাকি একটা রোগ ছিল, আর এই রোগের কথা আমার শাশুড়িমা জানত, শাপলাও জানত। আর এই জন্যই আমার শ্বশুরের কাছে শাপলাকে রেখে শাশুড়ি তার বাপের বাড়িতে চলে গেছে, সেখানে চিকিৎসা অবস্থায় সে মারা গেছে। এই কথা শুনে আমার খুব কষ্ট লাগল। এদিকে দেখতে দেখতে এখন শাপলাও তার পেট বড় হয়ে গেছে, শ্বশুরের কাছে দিনের পর দিন, রাতের পর রাত একই রুমে একই বিছানায় থেকে সে প্রেগনেন্ট হয়ে গেছে। এদিকে শ্বশুর আমাকে বলতেছে, বৌমা, তোমার সঙ্গে আর শাপলার সঙ্গে আমার একটি জরুরি গোপন মিটিং আছে,
আমি মনে মনে ভাবলাম তোমাদের যে জরুরি কি মিটিং সেইটা আমার খুব ভালোভাবেই জানা আছে। শাপলা আর আমার শ্বশুর এক হয়ে তখন আমার কাছে জানতে চাইল, দেখো আমার শাশুড়িও তো এখন নেই, এখন কি করব। আমি বাবার কাছে বললাম, আসলে বাবা আপনার কপালেই খারাপ, আমার আগের শাশুড়িও আপনাকে ছেড়ে চলে গেল, ওনাকে বিয়ে দিলাম ভালোর জন্য, উনিও আপনাকে ছেড়ে চলে গেল। তখন সে আমাকে বলতেছে, আচ্ছা সে না হয় চলে গেল, বৌমা এই যে শাপলা সে কিন্তু প্রেগনেন্ট হয়ে গেছে। আসলে তোমাকে অনেক আগেই বলতে চেয়েছিলাম, তুমি হয়তো অনেক কিছুই জানো গোপনে গোপনে। দেখো বৌমা, তোমার শাশুড়ি নিজের ইচ্ছাকৃতভাবেই শাপলাকে আমার কাছে রেখে গেছে। তাছাড়া শাপলাও সে আগে একটা রিলেশন করেছিল, আসলে তার পেটে বাচ্চা ছিল, কিন্তু এই পর্যায়ে তাকে আসলে কেউ বিয়ে করতে চাইতেছিল না। এই জন্য শাপলা আমার কাছে তোমার শাশুড়ি রেখে গিয়েছিল, আর আমি ভেবেছিলাম শাপলাকে আমি বিয়ে করব। দেখাবো মা, একটা পুরুষ মানুষ তো 4টা বিয়ে করতেই পারে, যদি সে চালাতে পারে। তো তোমার শাশুড়ি নিজের ইচ্ছাকৃতভাবেই শাপলাকে আমার কাছে রেখে গেছে এবং সে বলে গেছে আমি যেন শাপলাকে বিয়ে করি এবং আমি যেন তাকে স্ত্রীর সম্মান, স্ত্রীর মর্যাদা দিই। তো তোমার শাশুড়ি বেঁচে থাকা অবস্থায় আমি তাকে বিয়ে করতে পারি নাই, এখন যেহেতু সে মরে গেছে তো আমি চাই শাপলাকে বিয়ে করতে। বৌমা, তুমি বিয়ের সমস্ত বন্ধ রেডি করো। তাছাড়া শাপলা তো প্রেগনেন্ট হয়ে গেছে, আশেপাশের লোকজন, সমাজের লোকজন যদি জেনে যায় তাহলে বিষয়টা আসলে খুব খারাপ হবে, তখন অনেকেই আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে। তাছাড়া আমি একজন স্কুল মাস্টার, প্রাইমারি স্কুলের, অনেকেই বিষয়টা অনেক বাজেভাবে, বাজে চোখে দেখবে। আমি তখন ভাবলাম, আচ্ছা তার মানে এতদিন শাপলা আর আমার শ্বশুর এই কারণেই তারা একই রুমে থেকেছে। আচ্ছা, তখন আমি আর কি বলবো, কাজী ডেকে এনে বাসায় শাপলার শ্বশুরকে বিয়ে দিলাম যাতে করে সমাজের মানুষ কেউ কোনো কিছু বলতে না পারে। এদিকে আমি বিছানায় শুয়ে শুয়ে ভাবতেছি যে আমার শ্বশুর, কচি মেয়ে শাপলা, তারা একে অন্যকে ঠিকই তো ভোগ করতেছে। আমার শ্বশুরের পাতার মতো শরীর, কচি মেয়েটাকে দিনের পর দিন সে ভোগ করে মেরেই ফেলল। আর আমার শ্বশুর যখন শাপলাকে ধরে, শাপলা তখন সহ্য করতে পারে না, চিৎকার চেঁচামেচি করে, বাঁচাও মরে দিলাম। মেয়েটা খুব কষ্ট পায় আমি বুঝলাম, তবে কষ্টের মাঝেই তো সুখ আছে। এদিকে আমার স্বামী থাকে বিদেশে, বেচারা আমার মতো এরকম একটা সুন্দরী বউ রেখে সে চলে গেছে বিদেশে। আমি দিনের পর দিন, রাতের পর রাত এইভাবে স্বামী ছাড়া থাকতেছি। আমার বিছানা যেন একেবারেই আমাকে অভিশাপ দিচ্ছে। আমি হয়তো ভেবেছিলাম যে শ্বশুর মশাই হয়তো আমাকে কোনো কিছু বলবে, কিন্তু শ্বশুর তো আমার কাছে লজ্জা পায়, সে আমাকে কোনো কিছু